আজকে আমরা টেক্সটাইল জগৎ বা টেক্সটাইল ওয়ার্ল্ড নিশ্চয়ই একটা বিশাল জগৎ, এবং তোমরা পড়াশোনা করতে আসছো। আমি আশা করি তোমাদের প্রত্যেকেই কিছু না কিছু হলেও এই জগৎ সম্পর্কে জানো এবং আরো ভালো করে জানতে চাও, আরো সিস্টেমেটিক ওয়েতে জানতে চাও, যাতে নিজেকে একজন ভালো যোগ্য টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে তুমি গড়ে তুলতে পারো। তাতে সাথে এই 4 বছর এখানে যে পড়াশোনা তুমি করবা এই বিষয়ের উপর, তোমাদের সময়টাও যেন ভালো মতো কাটে এবং তোমরা যেন সবাই নিরাপদ থাকতে পারো, সেই আশা ব্যক্ত করে আমরা টেক্সটাইল ওয়ার্ল্ডের পাতা একটু একটু করে উল্টাতে থাকবো আর কি। আস্তে আস্তে করে এক একটা পাতা উল্টাবো এবং নতুন নতুন জিনিস আমরা জানবো। প্রথমেই আমি তোমাদের সামনে একটা ছবি হাজির করেছি, দেখি তোমাদের মধ্যে কেউ ধারণা করতে পারো কিনা। প্রথমে আমাকে বলো, এটা আসলে কিসের ছবি? স্যার একটা জামার ছবি, মেবি একটা মেয়েদের জামা স্যার। এটা ব্লেজার টাইপ এরকম কিছু, এটা মেবি কোট ব্লেজার মেয়েদের জামার ছবি অথবা ব্লেজারের ছবি। আর কুর্তি হতে পারে স্যার। আচ্ছা আচ্ছা, আর কেউ কিছু বলবা? স্যার কোটি। স্যার অনেক পুরাতন যুগের কোনো কিছু আমি কিন্তু শুনতে পাচ্ছি না ভালো মতো, তোমরা কেউ কথা বলছো কিন্তু এত আস্তে আসতেছে যে আমার কাছে স্পষ্ট না। আচ্ছা, যেটাই বলেছো তোমাদের কথা কোনটার উত্তর পুরোপুরিভাবে সঠিক হয়তো বা হয়নি, কারণ আমরা এক একজন এক এক ভাবে এটাকে নামকরণ করেছি। কিন্তু আমি এমন একটা ইংরেজি শব্দ ব্যবহার করতে চাই এখন, যেটাতে তোমরা সবাই একমত হবা। সেই ইংরেজি শব্দটা হলো ক্লদিং। আমি যদি বলি এটা একটা ক্লদিং এর ছবি, তোমরা কি কেউ আপত্তি করবা? নো স্যার। আমি আচ্ছা, আমি যদি বলি এটা একটা গার্মেন্টস এর ছবি, তোমরা কি আপত্তি করবা? না স্যার। নো স্যার। আমি যদি বলি এটা একটা অ্যাপারেলের ছবি, কেউ কি আপত্তি করবা? তাহলে আমরা ক্লদিং, অ্যাপারেল অথবা গার্মেন্ট এই সমস্ত নামে আখ্যায়িত করতে পারি আলোচ্য যে ছবিটা। ঠিক আছে, এবার আরেকটা প্রশ্ন আমি এটার সাথে করতে চাই, সেটা হলো যেটা কিসের তৈরি, কি দিয়ে তৈরি, এটা কিসের দ্বারা তৈরি? দেখি তোমরা কিছু বলতে পারো কিনা। স্যার সুতা স্যার। পাট থেকে মানে আমরা তৈরি করি সেই সুতো দিয়ে। সুতা স্যার, সুতা। সুতা দিয়ে তৈরি বলছো কেউ কেউ, না একজন বলেছে মনে হয় পাট দিয়ে তৈরি। মানে পাট থেকে যে সুতোটা আমরা পাই ওই সুতো আর কি। পাট থেকে যে সুতাটা পাই সেই সুতা থেকে তৈরি। আর কেউ কি বলবা? স্যার ফ্যাব্রিক দিয়ে তৈরি। ফ্যাব্রিক দিয়ে তৈরি। আর কেউ? তোমরা যে সমস্ত জিনিস যেগুলো নাম বলেছো একেবারে ভুল কোনটাই না, কিন্তু ওগুলোর সাথে আসলে উত্তরটার মিল নাই। দেখে মনে হয় কিছুর দ্বারা তৈরি, অবশ্যই সেটা তোমরা অ্যাজিউম করেছো, অনুমান করেছো। আসলে এটা তৈরি হলো গাছের যে ছাল বা বাকল বলি না আমরা, ছাল বা বাকল, জি স্যার, গাছের ছাল থেকে তৈরি। এবং এইটা একটা মিউজিয়ামে প্রদর্শিত হচ্ছে এখন। যদি তোমাদের জানা থাকে যে লন্ডন শহরে অনেকগুলো গুরুত্বপূর্ণ মিউজিয়াম আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মিউজিয়াম এটা প্রদর্শিত হচ্ছে। এবং এই যে ক্লদিং, এটা কিসের দ্বারা তৈরি? গাছের ছাল বা বাকল থেকে তৈরি।
তোমাদের মিউট করো প্লিজ, সবারটা মিউট করো মাইক্রোফোন। তো এই যে গাছের ছাল বা বাকল থেকে তৈরি, কেন আমাদের এখন তৈরি করার দরকার পড়লো? এটা আর কিছুই না, আমাদের পূর্বপুরুষরা যখন অনেক অনেক বছর আগের কথা, যদিও এটা অ্যাকুরেটলি এইজটা বলা মুশকিল, হাজার হাজার বছর আগের কথা। এমনকি কারো কারো ভাবনাতে এরকমও আছে লক্ষ বৎসর আগের কথা, যখন মানুষ প্রথম পোশাক বা ক্লদিং বা অ্যাপারেল বা গার্মেন্ট যখন প্রথম পরিধান করা শুরু করলো, তখন তো আমাদের মানুষের জানা ছিল না ফাইবার কোথায় পাওয়া যায়, মানুষের জানা ছিল না সুতা কিভাবে তৈরি করতে হয়, মানুষ এটাও জানতো না কাপড় কিভাবে তৈরি করতে হয়। তখন মানুষের একমাত্র ভরসা ছিল প্রাকৃতিক ভাবে যদি কোনো কিছু পাওয়া যায়। হ্যাঁ, প্রাকৃতিক ভাবে অনেক কিছুই পাওয়া যেত, তার মধ্যে একটা হলো গাছের ছাল বা বাকল, সেটা থেকেও আমরা পোশাক পরিচ্ছদ তৈরি করতে পারি। আরো একটা ব্যাপার আছে, মানুষ যখন পশু শিকার করত, তখন পশুর গা থেকে যে চামড়াটা পাওয়া যেত, সেই চামড়াটাকে মানুষ শুকিয়ে, রোদ্রে শুকিয়েও আবার ব্যবহার করত। এইভাবেই হাজার হাজার বৎসর আগে, কারো কারো মতে লক্ষ বৎসর আগে মানুষের পোশাক পরিচ্ছদের ব্যবহার শুরু হয়। তো আমরা সেই, যদি আমাদের কখনো কারো সৌভাগ্য হয়, যেমন আমার হয়তো একবার সৌভাগ্য হয়েছিল 2008 সালে, লন্ডন শহরে তুমি যদি সময় পাও আর কি, অনেকগুলো মিউজিয়াম আছে। আমি সাজেস্ট করব, যদি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে তোমার আগ্রহ, মানে টেক্সটাইল ফিল্ডের প্রতি আগ্রহ থাকে, তাহলে ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়ামে তুমি যাবা। একদিনে তো শেষ করতে পারবা না, কিন্তু অনেক কিছু শেখার আছে। নিজের চোখ সামনে থেকে দেখবা যে ইতিহাসের ক্রমবিবর্তনের সাথে সাথে মানুষের পোশাক পরিচ্ছদ কিভাবে পরিবর্তিত হয়ে আজকের এই অবস্থায় এসেছে। তো আমরা শুরুতেই সেই দিকেও আমাদের দৃষ্টিটা একটু রাখতে চাই, আমরা পিছনের দিকেও তাকাতে চাই, সাথে সাথে বর্তমানের প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব আস্তে আস্তে করে। তো মডিউল 1 এর মধ্যে তোমাদেরকে আমি মূলত যেটা বলার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব, যে আসলে টেক্সটাইল শব্দের অর্থটা কি। টেক্সটাইল জগতের মধ্যে প্রবেশ করতে হলে অনেকগুলো শব্দমালা, অনেকগুলো শব্দ মানে সাথে আমাদের পরিচিত হতে হয়। সেই শব্দগুলোর মধ্যে কয়েকটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। ইতিমধ্যে তোমরা কিন্তু দু একটা বলে ফেলেছো অলরেডি, আমি আরেকটু সিস্টেমেটিক্যালি আমি তোমাদের বলবো, একটু অল্প হোক আর স্বল্প হোক আকারে আমি ইতিহাসটাও তুলে ধরব। তার সাথে সাথে আমি বর্তমানে আমাদের টেক্সটাইলের যে ব্যবহার, সেটাও আমি তুলে ধরবো এই মডিউল 1 এর মাধ্যমে। আমি একটা ব্যবস্থা করেছি, প্রত্যেকটা মডিউল আমি যখন শুরু করব, কিছু প্রশ্নমালা আমি তোমাদের সামনে হাজির করতে চাই। তোমরা হয়তো বলতে পারো, স্যার প্রশ্ন দিয়ে আপনি কেন শুরু করছেন? এই জন্য শুরু করছি, মানুষ যখন নতুন কিছু দেখে তখন তার মধ্যে প্রশ্ন তৈরি হয়। মানুষ যখন কোনো কিছু শিখতে চায় তখন তার মধ্যে প্রশ্ন তৈরি হয়, এবং সেই প্রশ্নটা সে যখন প্রকাশ্যে নিয়ে আসে তখনই সে কিন্তু শিখতে পারে। তো এই মডিউল থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে তার একটা ধারণা আমি প্রথমেই তোমাদের দিয়ে দিতে চাই শুরু করার আগেই। এখন আমি একে একে করে যে আলোচনাগুলো স্লাইডের মাধ্যমে আমি তোমাদের সামনে উপস্থাপন করব, তার মাঝেই তোমরা এই সবগুলো প্রশ্নের উত্তর আশা করি পেয়ে যাবে।
নিশ্চয়ই তোমাদের অনেকের মনে এই প্রশ্নটা থাকাটা খুব স্বাভাবিক যে টেক্সটাইলের সংজ্ঞাটা আসলে কি, টেক্সটাইল কাকে বলে, টেক্সটাইল আসলে কি, এটা কি, এটা মানে এই শব্দটাই বা আসলে কি, এটার ভালো মতো একটু আমরা বুঝতে চাই। ঠিক আছে, আমরা একটু বোঝার চেষ্টা করব। তোমরা যারা একটু ইতিহাসের ব্যাপারে আগ্রহী তারা নিশ্চয়ই জানো যে ভাষা অনেক পরিবর্তিত এবং একটা বিবর্তনের মধ্য দিয়ে বর্তমানের অবস্থায় এসেছে। এখন আমরা যে ইংরেজি ভাষায় কথা হয়তো আমরা অনেকেই বলতে চাই, বলতে পারি, যেহেতু আমাদের দেশে এক সময় ইংরেজি ভাষার যথেষ্ট প্রচলন ছিল এবং সেটা থেকেই আমরা ওই বলয়ের মধ্যে আছি, যে জন্য আমাদের বাংলাদেশের মানুষ কম বেশি ইংরেজি সবাই বলতে পারে। তো ইংরেজি ভাষাও কিন্তু এক সময় ছিল না। এই ভাষাটার উৎপত্তি, আমি অবশ্য ইতিহাসের ওই অংশে যেতে চাই না, মানে কোনো এক সময় ইউরোপে এই ভাষার উৎপত্তি হয় এবং এই ভাষার মধ্যে তুমি অন্যান্য বিভিন্ন ভাষার শব্দগুলো পেয়ে যাবা। জার্মান ভাষা থেকে আসছে, ফ্রান্সের যে ফ্রেঞ্চ ভাষা থেকে আসছে, এবং বিশেষত আগে যে ভাষার প্রচলন ছিল, একটু বলি আমি সভ্য সমাজে আর কি, একটু উন্নত এলিটদের মাঝে যে ভাষার প্রচলন ছিল, ল্যাটিন ভাষা, সেই ভাষার প্রচুর শব্দ তুমি ইংরেজি ভাষায় পাবা। তারপরে সভ্যতার ক্রমবিবর্তনে একটা অনেক বড় সভ্যতা ছিল গ্রিক সভ্যতা, সেই গ্রিক ভাষার অনেক শব্দমালা তুমি কিন্তু ইংরেজি ভাষায় তুমি পাবা। তো আমাদের যে টেক্সটাইল যে শব্দটা, এটা ইংরেজি শব্দ, কিন্তু এটার যে উৎস, এটার যে অরিজিন, সেটা কিন্তু ইংরেজি নয়, এটা ল্যাটিন ভাষার দুইটা শব্দ থেকে এটার উৎপত্তি। একটা হলো টেক্সটিলিস, আর একটা হলো টেক্সিয়ার। ল্যাটিন ভাষা বর্তমানে মৃত ভাষা, ডেড। এই ভাষায় কেউ এখন আর কথা বলে না, এই ভাষায় কেউ আর এখন সাহিত্য চর্চা করে না। কিন্তু ভাষাটা তো আমরা যারা লিঙ্গুইস্ট, যারা একটু ভাষা নিয়ে কাজ করেন, তারা এখনো স্টাডি করতে পারেন এবং এই ভাষার মধ্য দিয়ে কিন্তু ইতিহাসও অনেক খুঁজে পাওয়া যায়, ইতিহাসের একটা সম্পর্ক আছে। সেটা যাই হোক, ল্যাটিন ভাষার দুইটা শব্দ, একটা হলো টেক্সটিলিস আর একটা হলো টেক্সিয়ার। টেক্সটিলিস শব্দের অর্থ হলো ওভেন, আর টেক্সিয়ার শব্দের অর্থ হলো টু উইভ। আমরা এই দুইটার মধ্যে কিন্তু খুব মিল খুঁজে পাচ্ছি ইংরেজি ভাষায়। দেখো, যদিও ওভেন শব্দটা হলো অ্যাডজেক্টিভ, তাই না, আর ট্যাক্সিয়ারটা হলো টু উইভ, যেটা আর কি, এটা হলো ভার্বের নিউট্রাল ফর্ম। আমরা দেখতে পাচ্ছি এই দুইটাই কিন্তু একটা বিশেষ জিনিসের দিকে নির্দেশ করছে, একটা প্রসেসের দিকে নির্দেশ করছে। তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবা সেই প্রসেসটার ইংরেজি নাম কি? এই শব্দ দুইটা কিন্তু একটা প্রসেসের দিকে নির্দেশ করছে, একটা 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 প্রক্রিয়ার দিকে নির্দেশ করছে। সেই প্রক্রিয়াটার নাম ইংরেজিতে কি? স্যার বুনন। তুমি তো বাংলায় বললা, আমি একটু ইংরেজি চাচ্ছিলাম। নাইটিং। হ্যালো, হ্যাঁ, নাইটিং। না স্যার নিটিং। হ্যাঁ হ্যাঁ, না নিটিং। না 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 না। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, প্রসেসটার নাম হলো উইভিং। বাংলা ভাষায় যেটাকে বলা হয় বয়ন, বাংলা ভাষায় কি বলা হয়? বয়ন। ইংরেজি ভাষায় বলা হয় উইভিং। তোমরা কি আমার বাংলা এবং ইংরেজি দুইটাই কিছু কিছু বুঝতে পেরেছো, না একদম কিছুই বুঝতে পারো নাই? বাংলা ভাষায় বলা হয় বয়ন, ইংরেজি ভাষায় বলা হয় উইভিং। তোমাদের কি পরিচিত না এখনো অপরিচিত? যদি অপরিচিত হয় তাহলে আমি বলছি এটা আসলে কি। না স্যার, বুঝছি স্যার।
স্যার অপরিচিত মোটামুটি। কেউ কি তোমাদের মধ্যে থেকে একটু বলতে পারবা এই উইভিং ইংরেজি শব্দ বা বয়ন বাংলা শব্দ যে আমি বললাম, এটা আসলে কি বোঝায়? এটা কিন্তু একটা প্রসেসের নাম, তার মানে এটা একটা নাউন। এই উইভিংটা দিয়ে আসলে কি বোঝায়? স্যার বোনা বোঝায়। বুনন প্রক্রিয়া। আচ্ছা, আমি বুনন শব্দটা ব্যবহার ইচ্ছা করে করি নাই। কেন করি নাই জানো? যে বাংলা ভাষার সাথে ইংরেজি ভাষা সবসময় সুন্দরভাবে অর্থ হয় না। যেমন একজন বললা নিটিং, তাই না? এই নিটিং এর বাংলা কিন্তু বুনন, কিন্তু বুনন শব্দটা আমরা আবার উইভিং এর ক্ষেত্রে ব্যবহার করি। আমাদের বাংলাদেশে আমরা ব্যবহার করি, কিন্তু নিটিং এর যে বাংলা অর্থ, শাব্দিক অর্থ, সেটা হলো বুনন। সেই জন্য আমি উইভিং এর অর্থটাকে বয়ন নাম দিলাম। আমি নাম দিলাম মানে আমি দেই নাই, আমাদের বাংলা ভাষায় আছে আর কি, কিন্তু ওইটা আমরা ব্যবহার করি খুব কম। তাহলে এই যে বয়নের কথাটা যে বললাম বা উইভিং বললাম, সেটা আসলে কি? সেটা হলো কাপড় তৈরি করার একটা প্রক্রিয়া। কাপড় তৈরি করার একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়াতে দুই ধরনের সুতা লাগে। দুই ধরনের সুতা লাগে, টু সিরিজ অফ ইয়ার্ন। একটা হলো সুতা, একটা হলো লম্বালম্বি সুতা। টানা সুতা আর একটা হচ্ছে পরেন সুতা। এই তো একটা বাংলা শব্দ আমি দুইটা পেয়েছি। একটা হলো টানা সুতা আর একটা হলো পরেন সুতা। তাহলে এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, একটু ছবিটার দিকে তাকাও। এই যে লম্বা লম্বা যে সুতা দেখা যাচ্ছে, এই যে লম্বা সুতা দেখা যাচ্ছে, যে এই সুতাগুলোর নাম কি বলতো? এই যে লম্বা যে টানা সুতা। এটা টানা সুতা, তার মানে টানা মানে কি? টেনশন দেওয়া থাকে এই সুতার মধ্যে, টান দেওয়া থাকে এই সুতার মধ্যে, টান টান করার অবস্থায় থাকে। সেই জন্য এই সুতাটাকে বলা হয় টানা সুতা। তাহলে এটা হলো একটা সিরিজ। আমি বলেছি যে উইভিং প্রসেসের জন্য, উইভিং প্রক্রিয়ার জন্য আমার সুতা লাগবে কয়টা? দুই ধরনের সুতা লাগবে, দুই সারির সুতা লাগবে। তাহলে এক সারির সুতাকে আমরা বলছি, বাংলায় যেটা বললা টানা, ইংরেজি ভাষায় আমি একটু নামটা তোমাদের বলতে চাই, WARP। আমার একটু লিখতে অসুবিধা হয় এখানে, যেহেতু আমার স্টাইলাস না আর কি। এটা হলো আর, হ্যাঁ, ওয়ার্প। ওয়ার্প সুতা। ওয়ার্প। ওয়ার্প একটা হচ্ছে। তাহলে টানা সুতাকে আমরা যদি ইংরেজি ভাষায় বলি আর কি, তাহলে আমাকে বলতে হবে ওয়ার্প। এবার আসি আমরা পরেন সুতা কোনটা। তাহলে পরেন সুতা হলো এই যে এই সুতাটা, এই সুতাটা হলো পরেন, আর এটা হলো টানা সুতা। আমি এবার একটু প্রশ্ন করতে চাই তোমাদের, কেউ কি বলতে পারবা এই টানা এবং পরেন সুতার মধ্যে যে কোণ থাকে, এই কোণটা কত ডিগ্রি অ্যাঙ্গেল? এই কোণটা কত ডিগ্রি অ্যাঙ্গেল? এখানে একটা কোণ থাকে না, এই যে এখানে 90 ডিগ্রি। স্যার 90 ডিগ্রি। 90 ডিগ্রি স্যার। ভেরি গুড, ভেরি গুড। আমি খুবই অবাক হলাম, তোমরা আসলে অনেক অনেক মেধাবী ছাত্র এবার তোমরা ভর্তি হয়েছো যারা আর কি। এটা কিন্তু সব ব্যাচের ছাত্ররা কিন্তু এই উত্তরটা দিতে পারে না। তাহলে আমাদের নিজেদের ঘরেই আছে এরকম অসংখ্য কাপড়, এমনকি তোমাদের গায়ে এখন আছে, তাই না? তোমরা একটু আহ কি বলবো, একটু তাকাইলে ভালো মতো বুঝতে পারো, অথবা যদি একটু ওই যে মাইক্রোস্কোপ নিয়ে, সিম্পল মাইক্রোস্কোপ হয়, অথবা যাদের একটু এই যে ম্যাগনিফাইং গ্লাস আছে, সেটা দিয়ে ধরলেই তুমি দেখতে পারবা যে দুইটা সিরিজ সুতা খুব স্পষ্ট ভাবে দেখা যায়, এবং তাদের একটা আরেকটার সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে। এখন এই ধরনের কাপড় কিন্তু মানুষ প্রথম তৈরি করা শুরু করে।
সেই জন্য ভাষাতে এই শব্দটা ব্যবহার করা হয়েছে, টেক্সটিলিজ, টেক্সিয়ার। খেয়াল করো, তাহলে তোমার মনে প্রশ্ন জাগতে পারে, স্যার এই যে নিটিং যেটা বললাম, এটার বাংলাটা কি? যে বললাম যে বুনন, তার মানে অনেক সময় দুইটা কাটার মাধ্যমে তোমরা দেখেছো এটা করা যায়, তাই না? আমার মনে হয় কম বেশি আমরা সবাই জানি যে দুইটা কাটার মাধ্যমে কিন্তু আমরা একটা কাপড় তৈরি করে ফেলতে পারি। সুতা কিন্তু লাগে মাত্র একটা, তার মানে একটা সুতা দিয়েই আমরা পুরো কাপড়টা বানিয়ে ফেলতে পারি, এমনকি একটা জামাও বানিয়ে ফেলতে পারি। তাহলে ওই পদ্ধতিটা হলো নিটিং। আর এখন যে পদ্ধতির কথা আমি বলছি তোমাদের চোখের সামনে, যে ছবি দেখাচ্ছি, এটা হলো উইভিং। তাহলে এখন তোমাদেরকে আমি যদি প্রশ্ন করি যে কোন কাপড় তৈরি করার পদ্ধতি আগে আবিষ্কৃত হয়, বলো তো দেখি। স্যার ওয়েভিং। নিটিং। উইভিং। অবশ্যই উইভিং। যদি নিটিংটা আগে আবিষ্কৃত হইতো তাহলে এই শব্দমালা কিন্তু অর্থগুলো কিন্তু এরকম থাকতো না, ওভেন, টু উইভ। খেয়াল করো, এখানে কিন্তু আমি ল্যাটিন শব্দ অর্থ বলে দিয়েছি, টু উইভ থাকতো না, এখানে কি থাকতো? টু নিট। তাহলে এই টেক্সিয়ার শব্দটা আর আসতো না, টেক্সটিলিজ শব্দটা আর আসতো না, তখন আমাদের টেক্সটাইল নামটাও আর আসতো না, অন্য কোনো নাম আসতো আর। তাহলে আমাদের শুরু হয়েছে, মানুষের কাপড় মানে তৈরি করা শুরু হয়েছে উইভিং প্রসেসের মাধ্যমে। অনেক পরে আমরা নিটিং প্রসেস আবিষ্কার করি এবং তার মাধ্যমেও কাপড় তৈরি করা শুরু হয়। তাহলে ওয়ার্ক দিলাম, কোনটা? এই যে দেখতে পাচ্ছ একটু মোটা সুতা যেটা, তাই না, যেটা নাকি এক পাশ থেকে আরেক পাশে চলে যাচ্ছে, এটা হলো ওয়েফট। এটা হলো ওয়েফট। তাহলে আমি যদি একটা ওভেন ফ্যাব্রিক তৈরি করতে চাই, তাহলে আমার লম্বালম্বি কিছু সুতা লাগবে আর আড়াআড়ি কিছু সুতা লাগবে। লম্বালম্বি সুতাটাকে আমি বলবো ওয়ার্ক, আড়াআড়ি সুতাটাকে বলবো আমি ওয়েফট। এবং এই প্রসেসের মাধ্যমে যে কাজটা আমি করলাম, এই কাজটা হলো উইভিং। এবং এই কাজ করার জন্য যদি আমি হাত দিয়ে করি, সম্পূর্ণ যদি হাত দিয়ে করি, তাইলেও আমি করতে পারি, কিন্তু সাধারণত একটা টুল ব্যবহার করা হয়। টুল বলতে কি? কোনো মেশিন। সেই মেশিনটা খুব সিম্পল মেশিনও হইতে পারে, অনেক সফিস্টিকেটেড মেশিনও হইতে পারে। ওই মেশিনটাকে আমরা বলি লুম, বাংলা ভাষায় আমরা বলি তাঁত। এবার আমরা চলে আসি সারা বিশ্বের যে পণ্ডিত ব্যক্তিরা আছেন, জ্ঞানী ব্যক্তিরা আছেন, তারা এই টেক্সটের কি সংজ্ঞা দিয়েছেন। আমরা কিন্তু শাব্দিক অর্থে জানলাম যে টেক্সটাইল যেটা, এটা শাব্দিক অর্থ কি? শাব্দিক অর্থ হলো এমন কিছু যা ওভেন ফ্যাব্রিক কে নির্দেশ করে, ওভেন ফ্যাব্রিক কে নির্দেশ করে। তো আমি এই কথাটা চোখ বন্ধ করেই বলতে পারি যে অতীতে টেক্সটাইল বলতে কি বোঝাতো? অতীতে টেক্সটাইল বলতে বোঝাতো ওভেন ফ্যাব্রিক। তোমরা কি আমার কথাটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো? এখানে কিন্তু জি স্যার। পাস্ট টেন্স আছে, কিন্তু খেয়াল করো, পাস্ট, WAS, পাস্ট টেন্স আছে। তার মানে অতীতকালে টেক্সটাইল বলতে কি বোঝাতো? অতীতকালে টেক্সটাইল বলতে বোঝাতো ওভেন ফ্যাব্রিক, যার ছবি আমরা আগের স্লাইডে দেখেছি। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে বর্তমানে টেক্সটাইল বলতে আমি কি বল? আমি তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়তে আসছি, তাহলে কি আমি শুধু ওভেন ফ্যাব্রিকের ইঞ্জিনিয়ারিংটাই শিখবো, নাকি বর্তমানে টেক্সটাইলের মিনিংটা চেঞ্জ হয়ে গিয়েছে? আমি যে ডেফিনিশনটা দিচ্ছি এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংজ্ঞা। তো কি বলছেন বিজ্ঞানীরা, কি বলছেন জ্ঞানী ব্যক্তিরা? ওনারা বলছেন বাট, একটু এমন একটা প্রিপজিশন ব্যবহার করেছেন, বাট a textile was originally a woven fabric, but কিন্তু the terms textile
and the plural textiles, তার মানে টেক্সটাইল কিন্তু একটা টার্ম না, দুইটা টার্ম আছে, একটা হলো সিঙ্গুলার নাম্বার আর একটা হলো প্লুরাল নাম্বার। তোমাকে যদি শুধু সিঙ্গুলারটা বলি তোমার মনে প্রশ্ন জাগতে পারে তাহলে প্লুরালের অর্থটা কি, আর প্লুরাল বললে মনে হতে পারে সিঙ্গুলারের অর্থটা কি। তাহলে এখানে কিন্তু দুইটার কথাই বলা আছে, বাট দ্য টার্মস টেক্সটাইল এন্ড দ্য প্লুরাল টেক্সটাইলস আর নাও, এই আর নাও দিয়ে বোঝাচ্ছি বর্তমানের কথা, আর আগে বলছিলাম কোনটা, অতীতের কথা। অতীতে বোঝাতো ওভেন ফ্যাব্রিক, অতীতে কি বোঝাতো, ওভেন ফ্যাব্রিক। আবারও বলি, উচ্চারণ অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, ওভেন বললে কিন্তু হয়ে যায় কি OVEN, অনেকের বাসায় ওভেন আমরা ব্যবহার করি গরম করার জন্য, তাই না? ওভেন একটু টান থাকতে হবে কিন্তু, ওভেন ফ্যাব্রিক। তাহলে অনেক সময় আমরা তাড়াহুড়া করে ভুল করে ফেলি। A textile was originally a woven fabric, but the terms textile and the plural textiles are now, বর্তমানে কি বলছে, also applied, also কিন্তু আছে। also কেন বলছে, আগেরটাও ঠিক, এটাও টেক্সটাইল, এটাও কিন্তু টেক্সটাইল, বাট অলসো, এই যে এখানে বাট আছে কনজাংশন, এখানে অলসো। অ্যাপ্লাইড টু, বর্তমানে ব্যবহার করা হয়, আর কার জন্য ব্যবহার করা হয়, ফাইবার্স, ফাইবারও তাহলে টেক্সটাইল। ফিলামেন্টস, ফিলামেন্টও তাহলে টেক্সটাইল। এন্ড ইয়ার্ন, তাহলে ইয়ার্নও টেক্সটাইল। এগুলো হতে পারে ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিক ভাবে আমরা পেতে পারি, এন্ড ম্যানুফ্যাকচার্ড, প্রাকৃতিক ভাবে ছাড়াও আমরা তৈরি করতে পারি। এন্ড শেষ হয় না এখনো, এন্ড মোস্ট প্রোডাক্টস, বেশিরভাগ সামগ্রী, ফর হুইচ ইজ মানে কিন্তু যেগুলো বলে আসছি সেগুলো প্রিন্সিপাল র ম্যাটেরিয়াল, অর্থাৎ ওভেন ফ্যাব্রিক ও টেক্সটাইল, তবে আগে বলা হতো শুধু ওভেন ফ্যাব্রিক, কিন্তু বর্তমানে ওভেন ফ্যাব্রিক সহ ফাইবার, ইয়ার্ন এবং এই জিনিসগুলো দিয়ে আমি যা কিছু তৈরি করব সেটাও হবে টেক্সটাইলস এর আওতাভুক্ত। তবে এখানে একটা কথা বলি কি, যখন সিঙ্গুলার নাম্বার হবে, যখন সিঙ্গুলার নাম্বার হবে তখন কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা, আর যখন প্লুরাল নাম্বার হয় সাধারণত নাউন হিসাবে ব্যবহার করা হয়। যখন সিঙ্গুলার নাম্বার হয় তখন সাধারণত হিসেবে ব্যবহার করা হয়, প্লুরাল নাম্বার হিসেবে ব্যবহার করা। যেমন তোমাকে যে আজকে প্রশ্ন করি, তোমরা কি পড়তে আসছো, কি উত্তর দিবা, কি পড়তে আসছো তোমরা? স্যার টেক্সটাইল পড়তে আসছে স্যার, টেক্সটাইল। আচ্ছা, আরো দুই একজন উত্তর দাও, তোমরা কি পড়তে আসছো, তোমরা কি পড়তে আসছো? স্যার টেক্সটাইলস ইঞ্জিনিয়ারিং। টেক্সটাইল পড়তে আসি স্যার। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। যদি কথাটা ভুল আমি বলে দাও ইঞ্জিনিয়ারিং, ভুল গেল, কারণ ইঞ্জিনিয়ারিং হলো নাউন, তাহলে কোন ইঞ্জিনিয়ারিং, এটাকে কোয়ালিফাই করতেছে টেক্সটাইল, তাহলে টেক্সটাইল কিন্তু এখানে ব্যবহৃত হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে। তাহলে দেখো সিঙ্গুলার নাম্বারটা হইলে আমি বললাম না যে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়, তাহলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হবে। কখনোই ভুল করে আমরা বলবো না টেক্সটাইলস ইঞ্জিনিয়ারিং, এটা বলবো না। তারপরে যদি তোমাকে আমি বলি যে এই যে একটা টেক্সটাইলের বই তোমাকে আমি উপহার দিলাম, তাহলে এটা কিসের বই, টেক্সটাইল বুকস। টেক্সটাইলের পরে কিন্তু এস হবে না, বুকের পরে এস হবে, কারণ বুকটা হলো নাউন, টেক্সটাইলটা হলো অ্যাডজেক্টিভ। কিন্তু যখন প্লুরাল নাম্বার হিসেবে ব্যবহার করা হয় তখন বেশিরভাগই কিন্তু নাউন বা টেক্সটাইল দ্বারা তৈরিকৃত সামগ্রী বোঝায়। যেমন তোমাকে আমি যদি একটা কাপড় দেই, তোমার হাতে যদি আমি একটা কাপড় দেই, তাহলে আমি তোমাকে কি দিলাম, I have delivered some textiles to you. I have delivered some textiles to you. টেক্সটাইলের দ্বারা তৈরি করা কিছু সামগ্রী আমি তোমাকে দিলাম।
তাহলে যখন টেক্সটাইলস কথাটা ব্যবহার করা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখবা নাউনকে ইন্ডিকেট করে, নাম কোনো কিছু, মানে টেক্সটাইল রিলেটেড কোনো কিছু, কোনো সামগ্রী, কোনো বস্তু বা কোনো কিছুকে ইন্ডিকেট করে, বা এই সম্পর্কিত কোনো কিছুকে ইন্ডিকেট করে। আর যখন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করা হয়, অলওয়েজ দেখবা পরে একটা নাউন, তার মানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা। এখানে যে সংজ্ঞাটা বলা আছে, টেক্সটাইলের সংজ্ঞা, তোমাদের কাছে পরিষ্কার কিনা আমাকে বলো, যে হ্যাঁ স্যার পরিষ্কার না হলে আমি আবার হয়তো চেষ্টা করব, বা এখানে কোনো শব্দ যদি তোমার কাছে ক্লিয়ার না থাকে, তুমি যদি অর্থ বোঝে না থাকো, আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দেব। স্যার ফিলামেন্টস এন্ড ইয়ার্নস ওই দুটো একটু। আমি তোমার কথাটা শুনতে পারি নাই ভালো মতো, আবার বলো। যে ফিলামেন্টস এন্ড ইয়ার্নস আছে, এই দুটো শব্দটা যদি একটু বোঝাতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি এই দুটার অর্থ বলার আগে দেখি তোমাদের মধ্য থেকে কেউ বলতে পারে কিনা। আচ্ছা, ফিলামেন্ট কাকে বলে তোমরা কি বলতে পারবা? ফিলামেন্ট বলতে আমরা কি বুঝি? শক্ত প্রাচীরের জাতীয় কিছু উদ্ভিদের ক্ষেত্রে আমরা পড়েছিলাম স্যার। আর কেউ কি কিছু বলতে পারবা? স্যার তন্তু বা আঁশ জাতীয় কোনো কিছু? হ্যাঁ, তোমার কথার কাছাকাছি, কিন্তু আমি উত্তরটা সরাসরি নিতে পারছি না। আর কেউ কি বলতে পারবা? স্যার পায়ের লিগামেন্টের ওই জায়গায় কে জানি একটা দেখছি। পায়ের লিগামেন্টের ওখানে না? আচ্ছা, আমি আর সময় সংক্ষেপ করে আমি নিজেই বলে দিই এটার অর্থ কি। ফিলামেন্ট হলো এক ধরনের ফাইবার, যার দৈর্ঘ্য অনেক অনেক বেশি। এখন অনেক অনেক বেশি কথাটা বললে তোমার কাছে পরিষ্কার হবে না, তাহলে আমি একটু অন্যভাবে বলি, কিলোমিটার, যার দৈর্ঘ্য আমরা কিলোমিটারে মাপব। তাহলে ফিলামেন্ট হলো এমন একটা ফাইবার। এখন ফাইবারকে তুমি যদি বাংলায় আঁশ বলো, তাহলে এমন একটা আঁশ, যে আঁশটা অনেক লম্বা, যাকে আমরা কিলোমিটারে মাপব, মানে কিলোমিটারের কাছাকাছি হয় আর কি, এই জন্য বলছি কিলোমিটারে মাপব। তাহলে কি এবার তুমি বলতে পারবা ফিলামেন্ট, তোমার দৃষ্টিতে কোনো কিছু জানা আছে কিনা বলো তো, ফিলামেন্ট কোনটা? আচ্ছা, আমি উদাহরণ দেই ফিলামেন্টের। যেমন সিল্ক ফাইবার। সিল্ক ফাইবার কি তোমরা দেখেছো? রেশম গুটি থেকে যে পাওয়া যায় যে ফাইবার। নো স্যার। স্যার দেখি নাই। কেউ দেখো নাই? স্যার না, স্যার। জামাতে দেখেছি। আচ্ছা, জামাতে দেখেছো। এখন অবশ্য আমাদের যে কোনো কিছু দেখতে চাইলে, জানতে চাইলে, গুগল তো আমাদের আছেই, সবাই আছে প্রাইভেট টিউটর, গুগলকে বললেই গুগল তোমাকে দেখায় দিবে। হ্যাঁ, তো এক একটা সিল্ক ফাইবারের দৈর্ঘ্য, গুটি থেকে যদি আমি ফাইবারটা বের করি আর কি, বা আটাকে যদি বের করি, এটার দৈর্ঘ্য হতে পারে 1 কিলোমিটারের কাছাকাছি। একটু কমও হতে পারে, একটু বেশিও হতে পারে, আমি রাফলি বলছি আর কি, 1 কিলোমিটারের কাছাকাছি। তাহলে সিল্ক ফাইবারকে আমি বলতে পারি একটা ফিলামেন্ট। আবার যখন ম্যানমেড ফাইবার, যেমন পলিয়েস্টার ফাইবার, নাইলন ফাইবার, এগুলো যখন তৈরি করা হয়, এগুলো যখন তৈরি করা হয় কন্টিনিউয়াসলি তৈরি করা হয়, মানে অনেক লম্বা, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 5 কিলোমিটার, 8 কিলোমিটার, 10 কিলোমিটার তৈরি করা হয়। তার মানে কি অনেক লম্বা ফাইবার তৈরি করা হয়, ওই ফাইবার গুলোই ফিলামেন্ট। আমি কি তোমাদের বোঝাতে পেরেছি যে ফিলামেন্ট আসলে কি? জি স্যার। কিন্তু তুমিও তো বলতে পারো যে স্যার ফিলামেন্ট কি তাহলে টেক্সটাইল? হ্যাঁ, ফিলামেন্টও টেক্সটাইল। কারণ যদি মনে করো 10টা ফিলামেন্টকে তুমি একত্র করো, তাহলে অনেক শক্তিশালী সুতা হয়ে যাবে। তোমাদের মধ্য থেকে যাদের মাছ ধরার অভ্যাস আছে আর কি, যারা মাছ ধরতে হলে তো যে বড়শি দিয়ে যদি কেউ মাছ ধরে থাকো, তাহলে দেখবো ওখানে একটা যে সুতা ব্যবহার করা হয়, ওই সুতাটা আসলে অনেক শক্তিশালী সুতা, এবং এটা যে ফাইবার ব্যবহার করা হয়, ফাইবারটার নাম হলো নাইলন। এবং কখনো যদি তোমার বাসায় যদি থাকে আর কি,
তুমি একটু এই এই যে মাছ ধরার যে বড়শিতে যে থাকে যে সুতাটা, আসলে এটাকে ইংরেজি ভাষায় বলা হয় কি জানো, ফিশিং লাইন। হ্যাঁ, তুমি যদি এটাকে কাটো আর কি, কেটে যদি তুমি দেখবা যে এখানে তো বেশ কয়েকটা এই আঁশ দেখা যায়, মানে তুমি প্রথমে কাটবা, ঠিক আছে, পুরোনো যদি থাকে কাটো, কাটার পরে দেখবে কয়েকটা আঁশ দেখা যায়। এবারে একটা টান দিয়ে বের করো, দেখবা বেরোচ্ছে তো বেরোচ্ছে, বেরোচ্ছে তো বেরোচ্ছে, তার মানে কি অনেক লম্বা ছিল। তুমি হয়তো কিনে নিয়ে আসছো যতটুক ততটুক সমান লম্বা, তুমি যদি আরো বড় কিন্তু আরো বড় লম্বা হতো, তার মানে এটা অনেক লম্বা ছিল আসলে। এটা হলো ফিলামেন্ট ফাইবার। তাহলে আমরা বলতে পারি অনেক বড় মানে অনেক লম্বা আঁশকে আমরা ফিলামেন্ট বলতে পারি। রাইট রাইট রাইট, তুমি সঠিক বলেছো। এখন সত্যি বলতে কি ফিলামেন্ট অনেক আছে। তোমার বাসায় যদি এই যে আমরা ব্যাকপ্যাক ইউজ করি না, তোমরা যখন স্কুলে যাও কলেজে যাও ব্যাকপ্যাক ইউজ করো, এই ব্যাকপ্যাকের যদি পুরনো থাকে আর কি, তাহলে একটা কেটে একটা সুতা বের করো, বের করে তুমি আবার ওই যে সিজার দিয়ে কাটো, কাটার পরে দেখবা মাথাটা দেখবা অনেকগুলা দেখা যায় আঁশ, একটা না কিন্তু অনেকগুলা। ঠিক আছে, এবার একটা ধরে টান দাও, দেখবা এটাও অনেক লম্বা, ওটা হলো ফিলামেন্ট। তাহলে এখন তুমি হয়তো মনে মনে প্রশ্ন করতে পারো, স্যার আমাদের কটন ফাইবার তো এত লম্বা না, আমাদের জুট ফাইবারও তো এত লম্বা না, উল ফাইবারও তো এত লম্বা না, তো ওইটা কি? ওটাকে আসলে বলা হয় স্টেপল ফাইবার। তার মানে ফাইবার মোটা দাগে দুই রকম, একটা অনেক লম্বা ফিলামেন্ট ফাইবার, আরেকটা হলো ছোট ছোট ফাইবার, ওটাকে বলা হয় স্টেপল ফাইবার। তাহলে একটা, স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। ফিলামেন্ট ফাইবার কি একটার সাথে একটা জয়েন্ট করে কি লম্বা বানানো যায়, না এটা অটো এটা এমনিতেই লম্বা অনেক লম্বা থাকে? না না না, জয়েন্ট করে বানানো হয় না সাধারণত, এটা কন্টিনিউয়াস যখন তৈরি করা হয়। আবার বলে নেই, আমাদের প্রকৃতিতে ফিলামেন্ট ফাইবার পাওয়া যায় খুব কম, একটা খুব পরিচিত আছে, সেটা হলো সিল্ক ফাইবার। আরো আছে কিন্তু সেগুলো অতটা তোমাদের বা আমাদের সাধারণ মানুষের চোখে আসবে না, যেমন স্পাইডার ওয়েব। স্পাইডার ওয়েব তো তোমরা দেখেছো তাই না? ইয়েস স্যার। ওইটাও কিন্তু ফিলামেন্ট, অনেক লম্বা একটা আঁশ মাকড়সার নাভি থেকে বের হয়, তাই না? জি স্যার। সত্যি বলতে কি নাভি থেকে আসলে বের জি, হয় না, অন্য যাই হোক, আমি বললাম আর কি যেখান থেকে বের হয়, বের হচ্ছে আর কি, বের হচ্ছে তো হচ্ছেই, বের হচ্ছে তো হচ্ছে, তার মানে কন্টিনিউয়াস। অনেক সময় ফিলামেন্টকে বলা হয় কন্টিনিউয়াস ফিলামেন্ট, এটার কোনো শেষ নাই, কিন্তু শেষ তো আসলেও আছে, শেষ নাই বলতে কিছু নাই, শেষ আছে, তো অনেক লম্বা। তাহলে তার বিপরীতে কিছু ছোট ছোট ফাইবার আছে, ওদেরকে আমরা বলি স্টেপল ফাইবার। তাহলে ফাইবার দুই ধরনের, একটা হলো ফিলামেন্ট ফাইবার আর একটা হলো স্টেপল ফাইবার। তাহলে এই স্লাইডে আর কোনো কিছু আছে কিনা যেটা তোমার কাছে ক্লিয়ার না, থাকলে আমাকে বলো, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। স্যার যে ফিলামেন্টের পরে ইয়ার্নস একটা ওয়ার্ড। আচ্ছা, আমি আশা করি তোমাদের মধ্যে কেউ না কেউ এটার অর্থ জানো। সুতা। হ্যাঁ রাইট রাইট কারেক্ট। ইয়ার্ন, ইয়ার্ন মানে হলো বাংলায় আমরা বলি সুতা, সুতো। সুতা। তাহলে এখন প্রশ্ন হলো ফাইবার কি টেক্সটাইল? হ্যাঁ ফাইবারও টেক্সটাইল। ফিলামেন্ট কি টেক্সটাইল? হ্যাঁ এটাও টেক্সটাইল। সুতা কি টেক্সটাইল? ইয়ার্ন, হ্যাঁ এটাও টেক্সটাইল। এবং আচ্ছা, এই সুতা যদি মানুষ বানায়, মানে প্রকৃতিতে আমরা না পাই, তাহলে কি ওটা টেক্সটাইল? হ্যাঁ ওটাও টেক্সটাইল। আচ্ছা, যদি প্রকৃতিতে পাওয়া যায় তাহলে সেটাও টেক্সটাইল। তাহলে এই সুতা দিয়ে যদি আমি কাপড় বানাই, মানে এটা থেকে যদি কোনো কিছু বানাই, তাহলে ওটাও টেক্সটাইল। এগুলো দিয়ে তুমি যা বানাবা সেটাও টেক্সটাইল। এগুলো তো টেক্সটাইল বটে, এগুলো থেকে তুমি কোনো কিছু বানাইলে ওটাও হয়ে যাবে টেক্সটাইল। তার মানে টেক্সটাইলের সংজ্ঞাটা এখন ব্যাপক, অনেক ব্যাপক। সত্যি বলতে কি টেক্সটাইল ছাড়া আমরা খুব অল্প সময়েই থাকি। আমরা তো বলি যে মানুষের 5টি মৌলিক অধিকার, তাই না? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা।
সবার আগে কোনটা? ফুড, তাই না? অন্ন। জি স্যার। কিন্তু আমার মনে হয় সবার আগে হওয়া উচিত ছিল টেক্সটাইল। কারণ অন্ন ছাড়া তো তুমি একদিন না খেয়ে থাকতে পারবা। আচ্ছা, একদিন বাদ দিলাম, 4-5 ঘন্টা তো না খেয়ে থাকতে পারবা। রোজার সময় তো আমরা 8 ঘন্টাও কিছু খাই না, 9 ঘন্টা 10 ঘন্টা কিছু খাই না, থাকা যায়। কিন্তু টেক্সটাইল ছাড়া এতক্ষণ থাকতে পারবা কিনা একটু চিন্তা করে দেখো। সম্ভব না স্যার। জনসমক্ষে তো নাই, জনসমক্ষে বাদ দিলাম, আমি প্রাইভেটলি বলছি থাকাটা প্রায় অসম্ভব। তাহলে টেক্সটাইল কিন্তু আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সাথে সাথে জন্ম, একটা শিশু যখন পৃথিবীতে প্রথম আগমন করে, একেবারেই যখন পৃথিবীতে প্রথম যখন আসে, তখন আমরা তাকে একটা টেক্সটাইল দিয়ে তাকে আমরা স্বাগত জানাই। সেটা হতে পারে সুন্দর সফট কোনো একটা কাপড় দিয়ে আমরা তাকে স্বাগত জানাই। আবার পৃথিবী থেকে সে যখন বিদায় নেয় আর কি, তখনও তাকে একটা টেক্সটাইল দিয়ে আমরা তাকে আবৃত করে বিদায় জানাই। তার স্যার মানে আপনার জন্ম কথা আটকে থেকে আটকে মৃত্যু আসতেছে পর্যন্ত, স্যার। এবং এই পুরোটা সময়ের মধ্যে, সরি এটা মনে হয় নেটওয়ার্কের সমস্যার কারণে হতে পারে। তাহলে জন্ম হতে মৃত্যু পর্যন্ত এবং এই পুরো সময় জুড়ে আমাদের মানব জীবনে টেক্সটাইলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা আমার মনে হয় কেউ অস্বীকার করতে পারবে না। তাহলে আমরা টেক্সটাইলের সংজ্ঞাটা এখানে দেখলাম বা শিখলাম, জানার চেষ্টা করলাম। আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। তোমাদেরকে আমি বলেছিলাম যে টেক্সটাইল সম্পর্কিত কিছু শব্দমালা আমি তোমাদের সামনে হাজির করব। তোমাদের মনে আমি কষ্ট দিতে চাই না, তোমরা হয়তো বলবা যে স্যার প্রথম দিনই এত কিছু পড়াচ্ছেন, আমাদের ধৈর্যটা একটু কম। সেই জন্য আমি তোমাদের দিকে ফিরে তাকাতে চাই। তোমরা যদি এগ্রি করো, সবাই যদি সম্মতি দাও, তাহলে আমি সামনের দিকে যাব। নয়তো আমি তোমাদের কিছু বলার থাকলে সেগুলো আমি শুনতে চাই। তোমাদের কোনো বক্তব্য আছে কিনা, তোমাদের কোনো কথা আছে কিনা বলো। আর আমি তোমাদের কাছ থেকে একটু সময় নিব। 2-3 দিনের মধ্যে আমি মনে হয় এই ব্লেন্ডেড লার্নিং সেন্টারটা পেয়ে যাব। যেদিনই আমি পেয়ে যাব, ওই দিন থেকেই আমি ব্লেন্ডেড লার্নিং সেন্টারের সাথে তোমাদের পরিচয় করায় দিব, কোড গুলো দিয়ে দিব, সবই আমি তোমাদের বলে দিব। তোমরা জয়েন করতে পারবা, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। আমি আশা করি তোমাদের অসুবিধা হবে না। এখন তোমাদের দিক থেকে কিছু যদি বলার থাকে বলো, আমি শুনতে চাই। কোনো মানে আমরা আজকে প্রথম দিন, সেই হিসেবে আর বেশি দূর আগাতে চাই না আর কি। স্যার আসলে হচ্ছে আমরা তো জানতাম না যে আজকে টেক্সটাইল ক্লাসটা হবে, আসলে হচ্ছিল তো না, হঠাৎ করে আপনি অ্যাসাইন হয়েছেন আর তারপরে হচ্ছে, এই কারণে তো আসলে স্যার টাইম সেট আপটা একটু মানে ডিফিকাল্ট হয়ে গেছে। আর আমাদের ক্লাস টাইমও শেষ হয়ে গেছে, যার কারণে এখন একটু মানে কাজ আছে, আমার পার্সোনালি আমার একটু কাজ আছে আসলে, এখন সবার কথা আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, আমরা এখনই শেষ করে দিব। আমার মনে হয় যে সিআর কে আমি অনুরোধ করব আর কি, যে যারা যারা আজকের ক্লাসে জয়েন করেছে, মানে অনেকে আছে জয়েন করে আবার হয়তো ডিসকানেক্টেড হয়ে গেছে, প্রত্যেককেই তুমি একটু বলবা যে তারা যেন তাদের আইডি গুলো দিয়ে দেয়। প্রথম ক্লাস যেহেতু এখন, প্রথম ক্লাসে আমি নাম এবং আইডি চাই। এরপরের ক্লাস থেকে শুধু আইডি দিলে হবে, কিন্তু প্রথম ক্লাসের জন্য নাম এবং আইডি গুলো দিয়ে স্যার, একটা লিস্ট তৈরি করবা। যে মেসেঞ্জার গ্রুপ করছি স্যার আমরা, ওই গ্রুপে যদি নাম এবং আইডি দিয়ে দিই স্যার সবার। আমি বলছি, আমার কথাটা একটু শুনে নাও। তুমি প্রথমে তুমি আগে লিস্ট করবা, হ্যাঁ, তুমি একটু কষ্ট করে হলেও একটা কাগজের মধ্যে লিস্টটা করবা। কাগজের মধ্যে বলছি কি, তুমি যদি বলো যে স্যার আমি ওয়ার্ড ফাইলে করবো, হ্যাঁ ওয়ার্ড ফাইলে করতে পারো, কোনো অসুবিধা নাই, মানে জি স্যার, লিখিত আকারে আর কি। তারপরে সেইটা তুমি আমাকে পাঠাও, মানে একটা এক জায়গায় যেন থাকে, আমি আমার সেভ করে রাখবো আর কি। হ্যাঁ, প্রথম ক্লাস তো, এটাতে নাম নাম আর রোল না স্যার, নাম এবং আইডি, হ্যাঁ এটা আমাকে দিয়ে দিবা। যারা অল্প সময়ের জন্য এসেও চলে গেছে সবাইকেই দিবা। যারা কি শুধু আজকের ক্লাসে ছিল নাকি যারা ভর্তি হয়েছে সবারটা? না 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 না, যারা আজকের ক্লাসে আসছে জি স্যার, ঠিক তারা আছে স্যার। দিয়ে আমাকে তুমি, আমি মেসেঞ্জারে আমাকে একটু মেসেজ দিও তো, আমি কিন্তু তোমাকে পার্সোনালি আমি
পেয়েছি মেসেজটা, কিন্তু গ্রুপ থেকে একটা মেসেজ আমাকে দিও। হ্যাঁ, জি স্যার, দিছিলাম স্যার আপনাকে। আমি গ্রুপের মেসেজটা এখনো দেখি নাই, তো স্যার আবার মেসেজ একটু দিও। রিকোয়েস্টে মনে হয় আছে স্যার, মেসেজ আচ্ছা, হ্যাঁ, রিকোয়েস্ট। থাকতে পারে। যাই হোক, আমাকে দিও এবং আমি রেকর্ড করে রাখবো। আমাদের আজকে এখানেই শেষ আমাদের ক্লাস। আবার শনিবারে 10:30টার সময় ক্লাস আছে ইনশাল্লাহ। তার ভিতরে আমি আশা করি সব রেডি হয়ে যাবে। স্যার রেকর্ডেড ক্লাসটা কিভাবে পাবো? রেকর্ডেড ক্লাসটা ব্লেন্ডেড লার্নিং সেন্টারে স্যার, আমি দিয়ে দিব। স্যার এখন আপাতত যেহেতু আপাতত ব্লেন্ডেড আজকে দিলে লার্নিং ভালো সেন্টার হতো। নাই স্যার, আজকের স্লাইডটা আর ওই যে রেকর্ডেড ভিডিও লিংকটা যদি স্যার পার্সোনালি আচ্ছা, আমাকে দিয়ে তোমরা দিতেন একটা স্যার, আমি গ্রুপ সবাইকে দিয়ে দিতাম। করো, আমি মেসেঞ্জারে দেখি। আমি এই মুহূর্তে হয়তো দিতে পারবো না, আবার যখন বিকালে একটু বসবো, ধরো ঘন্টা স্যার দুয়েক। সন্ধ্যার পরে দিলেই হবে স্যার, রাতে হ্যাঁ বা হ্যাঁ, সন্ধ্যার তোমরা পরে দিলেই। মানে আজ